ওদের হ্যারিকেন ফ্যাক্টরটা আছে, হ্যারিকেন ফ্যাক্টরটা কাজ করার একটা বড় একটা অফেন্স ইজ এ বেস্ট ডিফেন্স, সেই কথাটা কিন্তু মানে আক্ষরিক অর্থে কিন্তু ক্যাপো ভার্দে আমাদের কিছুটা হলে বুঝিয়ে দিয়ে গেছে আজকে শর্ট, মানে এরকম কাপ টুর্নামেন্টসে ভাই, ঠিক আছে, কারণ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতা। আর্জেন্টিনার এগেইনস্ট আমি ক্যাপো ভার্দে খেলাটাকে মনে রাখি যে ওই যে খেলাটা, ওই খেলাটাকে যেমন যেমন অ্যাটাকও করছে, কিন্তু তার আগে যদি ফ্রান্স বেরিয়ে যায় তাহলে জানি না ফ্রান্স বেরোবে না তার আগে ভাই। না রে ভাই, ফুটবল ইজ এ গেম ভাই, যেটা বলা যায় না কিছু এখানে। ওদের মিডফিল্ডে অ্যাকচুয়ালি 4 জনের খেলে আগেরবারে বলেছিলাম। হ্যাঁ, আমি যদি মিডফিল্ড নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন একটি টপিক নিয়ে, যেখানে আমরা আজকে গেম খেলতে খেলতে ফুটবলের কোনো একটা টপিকের বিষয়ে আলোচনা করব। ওরা দুজন আছে আজকে আমার সাথে, জন্টি আর হনু। তো ওদের দুজনকে আমি কিছু টপিক দেবো, আর ওরা সেই টপিকটা গেম খেলতে খেলতে ওই টপিকটা নিয়ে কিছু একটা বলবে। ইয়েস উই আর গানার্স, ইয়েস ঠিক আছে, ধপের গানার্স। ঠিক আছে ঠিক আছে ভাই, যে আগে তারপরে তো কথা হবে। তোমাকে তো হারিয়েছি, এই সিরিজে হারিয়ে তো দিয়েছি। ইন্ডিয়ার হারটা মনে আছে তো, কোরিয়ার গোলটা। কথা আগে গেমে হারিয়ে দেখা আমাকে ভাই ঠিক আছে। চলো আমরা খেলা শুরু করলাম। এদিকে আমাদের খেলা শুরু হয়ে গেছে অলরেডি, আমরা দেখছি খেলা চলছে, তোমাদেরও দিয়ে দেওয়া হবে ভিডিওর উপরে। গোল দিয়ে দিয়েছে। শুরু হওয়ার সময় ফ্রান্স অলরেডি একটা গোল দিয়ে এগিয়ে গেছে। যাই হোক, আমরা আমাদের টপিকের দিকে এগিয়ে যাই। ফ্রান্স তো এমনি এগিয়ে যাচ্ছে। তো এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ফাইনাল খুব কাছে চলে এসছে। এবার ফাইনালে কাছে আসার জন্য খুব কয়েকটা টিমই হাতে বেশি আছে, যেমন আর্জেন্টিনা, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড আর সুইজারল্যান্ড। হ্যাঁ, সুইজারল্যান্ড, আর্জেন্টিনা আর সুইজারল্যান্ড বাকি আছে আপাতত। ঠিক। তো এইখান থেকে আমরা এটা নিয়ে আলোচনা করব যে এখান থেকে কোন টিমগুলোর পোটেনশিয়াল কি, তারা কোন কোন দিক থেকে কোন কোন ম্যাচগুলো জিততে পারে, আর যার সঙ্গে যার খেলা পড়লে কারা অ্যাডভান্টেজে থাকবে। তো প্রথম আমরা অলরেডি ইংল্যান্ড নিয়ে একটা আলোচনা হয়ে গেছে। যদি ইংল্যান্ড আর নরওয়ে নিয়ে আজকে আলোচনা করি, সেখানে ইংল্যান্ডে অনেকগুলো পোটেনশিয়াল প্লেয়ার রয়েছে যারা স্কোর করতে পারে, যারা প্লে মেক করতে পারে। ঠিক। আর ওই দিকে রয়েছে কতগুলো বড় বড় দানব, আর তাদের একজন মেন স্কোরার আর্লিং হালান্ড, যে একটা চান্স পেলে একটাতে স্কোর করে আসবে। তো তোমাদের দুজনের কি মনে হচ্ছে যে এই ম্যাচটাতে পোটেনশিয়ালি কারা জিততে পারবে, আর কি কারণে জেতা যেতে পারে? দেখ, আমার কাছে আমি তো তোকে আগেই বললাম, দেখ খেলাটা আমার মনে হয় মিডফিল্ড ভার্সেস ডিফেন্সের, এটা মনে হচ্ছে। ঠিক আছে, কার মিডফিল্ড কার ডিফেন্স, কিন্তু এটা নাও হতে পারে, এটাই হচ্ছে বড় ব্যাপার। কার মিডফিল্ড ডেফিনেটলি ইংল্যান্ডের মিডফিল্ড ভার্সেস নরওয়ের ডিফেন্সের কথা বলছি আমি, কিন্তু ভাই ওরা অন বলে অতটা খারাপ নয়, এটা হচ্ছে মোদ্দা ব্যাপারটা ভাই। তারা খারাপ নয় বলে যে তারা কোয়ার্টার ফাইনালস খেলছে, এটা তো সবাই জানে। কিন্তু আজকে ইংল্যান্ড যে জিনিসগুলো করছে সেগুলো তো হতে পারে ভাই অন্য কোনো টিম যেখানে এত ফিজিক্যাল প্লেয়ার নেই, কেউ নেই, সেখান থেকে তারা রেজাল্ট পাচ্ছে। যে নরওয়ে এগেনস্টে খেলতে গেলে তাদের কিন্তু ফিজিক্যালিটি দিয়ে খেলতে হবে, শুধু টেকনিকের উপর ভরসা করে খেললে হবে না ভাই। মাঝে মাঝে থমাস টুকেল আছে ভাই, যেটা থমাস টুকেল করে থাকে, সে টেকনিক্যালিটিতে বেশি বিশ্বাস করে থাকে, আমরা সেটা আগেও দেখেছি। কিন্তু নরওয়ে এগেনস্টে শুধু টেকনিক্যালিটি হয়তো কাজ করবে না, এটা আমার মনে হচ্ছে। না ঠিক ভাই, কিন্তু ফিজিক্যালিটিও শুধু ম্যাটার করবে না ভাই, অন বল কোয়ালিটিও দরকার, কারণ হাল্যান্ড তো স্ট্রাইকিং খেলছে ভাই। হ্যাঁ, অনমান কোয়ালিটি কিন্তু নরওয়ে নেই তা তো নয়। অস্কার বব আছে ভাই, অস্কার ববের মতো একটা হাই ক্লাস প্লেয়ার ভাই, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, হয়তো হয়নি এখনো, কিন্তু ভবিষ্যতে সে হতে চলেছে। কিন্তু তোকে যদি দেখ, আমার কি মনে হয় জানিস তো, নরওয়ের সাথে যেই টিমের খেলাই হয় তারা একটা মানে ওভারঅলি একটা ফিজিক্যালি একটা বেশি একটা ওভারলোড পেয়ে যায় ভাই। কারণ কি, আমরা অনেক দেখি যে যারা মোটামুটি থাকে হচ্ছে উইং এর দিকে, তারা একটুখানি শারীরিক ভাবে একটুখানি কম ফিজিক্যাল হয়। মিডফিল্ডও ভালো প্লেয়াররা খেলে, ভালো প্লেয়াররা খেলে, ব্রাজিলের মিডফিল্ড কিন্তু ওরা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, ব্রুনো ফের্নান্দেজকে বাচ্চা কিন্তু এই বানিয়ে দিয়েছে। পুরো ওয়ার্ল্ড কাপে ওদের কাছে যে ফিজিক্যালিটি লেভেলটা রয়েছে সেটা কিন্তু একটা টিমের কাছেও নেই। আমি যেটা চিন্তা করছি এখানে, আমি কেন এতটা শিওর যে নরওয়ে আজকে জিতবে, কারণ নরওয়ে যদি অ্যাটাকটাকে আমাকে আটকাতে হয়, আমার ডিফেন্ডার্স গুলোকে সেই লেভেলেরই হতে হবে, সেই ফিজিক্যাল হতে হবে। কিন্তু আমি যদি ইংল্যান্ডের ডিফেন্সে দেখি, মিডফিল্ডটা হয়তো আমি বাদ দিলাম, এই ডিফেন্সে দেখি, ডিফেন্সে কিন্তু নরওয়েকে আটকানোর মতো ফিজিক্যাল প্লেয়ার নেই আমাদের ডিফেন্স, এই ইংল্যান্ডের ডিফেন্সে। তো সেইখান থেকে তো আমার মনে হয় না যে ইংল্যান্ডের জায়গা, ইংল্যান্ড টাফ ফাইট দেবে অবশ্যই, কোনো কথাই হবে না, কারণ রাইসের উপর আমার সাংঘাতিক ভরসা রয়েছে।
আমি হ্যারি কেনের উপর প্রচন্ড ভরসা রাখি। রাইসের উপর ভরসা রয়েছে আমাদের, হ্যারি কেনের উপর ভরসা হ্যারি কেনের রয়েছে। প্রচন্ড ভরসা কিন্তু রাখি যে রাইসের ওই একটা- ভদ্রলোক কিছু না রাইসের কিছু একটা করে দিতে set পারে। piece এ কিন্তু হ্যারি কেন অবশ্যই একটা গোল মেরে দিতেই পারে, সেখানে কিন্তু কোনো রকম জায়গা নেই। কিন্তু সেই আজকে- অ্যাডভান্টেজ কিন্তু কিন্তু নরওয়ের কাছেও আছে। একদম। কিন্তু সেটা নরওয়ে বরং যে নরওয়ের কাছে বেশি আমরা আছে আমার এমনকি মনে হয়। দেখেছি নরওয়ে যদি গোল মারার চেষ্টা না করে, চান্সেস আসলে তাও গোল হয়ে যায়, এমনও ম্যাচ গেছে আমরা নরওয়ে- দেখেছি। নরওয়ের জায়গাটা- হাল্যান্ড গোল মারার চেষ্টা করেনি, তাও গোল হয়ে অবশ্যই অবশ্যই চান্সেস আসলে হাল্যান্ড সেটাকে করে দেবেই। নরওয়ের জায়গাটা যে নরওয়েকে যদি একটা চান্স বানিয়ে দেওয়া হয় নরওয়ে একটাই গোল মারবে, কিন্তু এতটাই অ্যাকিউরেট একটা টিম সেটা। সেই ক্ষেত্রে হয়তো ইংল্যান্ডকে ট্রায়াল এন্ড এরর করে একটুখানি অসুবিধা ফেস করতে হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে ইংল্যান্ডেরও চান্স আছে, কিন্তু Agreed. বেশি চান্স তো ডেফিনেটলি আমার মনে হয় নরওয়ের ক্ষেত্রেই থাকবে। কারণ হতে পারে তারা ডিফেন্সিভ খেলুক, খুব ভালো ডিফেন্স করছে, কিন্তু নরওয়ে অ্যাটাকটাকে আটকানো ইংল্যান্ডের পক্ষে কিন্তু বেশ শক্ত। কারণ থমাস টুখেল কোনোদিনই ডিফেন্সিভ কোচ ছিলেন না, উনি অ্যাটাক করে খেলতে ভালোবাসেন, উনি অ্যাটাক করেই খেলতে চান। ইংল্যান্ড অ্যাটাক করেই খেলছে, অ্যাটাক করেই জিতছে ইংল্যান্ড। আমরা হয়তো এটা দেখতে পারি যে অ্যাটাকটা হয়তো বেশি আসছে না নরওয়ের দিক থেকে, হ্যাঁ। বাট একটা দুটো চান্স সারা ম্যাচে ওই দুটোই স্কোর হয়ে যাওয়ার সম্ভাবনা হ্যাঁ, খুবই তবে বেশি। তবে আমি একটা এখানে কথা বলতে পারি, যেটা মানে এটা যদি কোনোভাবে ইংল্যান্ড আজকে করে থাকে তাহলে হতে পারে আজকে নরওয়ে জেতার একটা চান্স রাখছে তারা। কারণ হচ্ছে আমাদের পেপ গার্দিওলা একটা কথা বলেছিল যে পজিশন ইজ পাওয়ার। হুম। তো ইংল্যান্ড যদি যে পজিশন গেমটা খেলে, যে তারা অ্যাটাকের দিকে যাচ্ছেই না, শুধু পজিশনটা হোল্ড করছে, খুব অ্যাকিউরেট সুযোগ পেলে তারা অ্যাটাকে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা নরওয়েকে একটা আটকানো জায়গা দেখতে পারি। কারণ নরওয়ে অধৈর্য হয়, কিছু না কিছু ভুল তো তারা করবে, আর সেখানে বেলিংহ্যাম এবং হ্যারি কেনের মতো প্লেয়ার আর রাইসের মতো পাসার, তারা কিন্তু কিছু না কিছু একটা জায়গা বার করার ক্ষমতা রাখে, এটা আমরা সবাই দেখেওছি। কিন্তু অনু, তুই যদি দেখে থাকিস, মানে এই ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি যারা পজিশন রেখে এসেছে বা পজিশন হোল্ড করেছে তারা কিন্তু ছিল মরক্কো। হ্যাঁ, তাদের তো অবশ্যই বিট করা অলরেডি হয়ে গেছে। অবশ্যই এই ওয়ার্ল্ড কাপে এমন এমন কিছু জিনিস ঘটেছে যেগুলো হয়তো আমরা প্রিভিয়াস ওয়ার্ল্ড কাপে দেখিনি, মানুষ এই ওয়ার্ল্ড কাপে খুবই তাচ্ছিল্য করছিল। হ্যাঁ। বাট এটার মতো যে কুইজ দেওয়া ওয়ার্ল্ড কাপ বা এটার মতো প্লট চেঞ্জ করা ওয়ার্ল্ড কাপ কিন্তু আজ অব্দি না, একদম না বাবা, সত্যি তাই, সত্যি তাই। তোর কি মনে হয়? ডেফিনেটলি ভাই, এই ওয়ার্ল্ড কাপটা বেস্ট ওয়ার্ল্ড কাপ হয়ে জেনারেশন আমাদের। আজকে তাতাই যেটা তুই বললি যে পজিশনে মরক্কোকে হারিয়েছে, কিন্তু আমাদের দেখতে হবে যে মরক্কো কাদেরকে হারিয়ে এসছে এখানে পজিশনের জন্য, আর কার কাছে হেরেছে। যে টিমটার এগেইনস্টে হেরেছে সেই টিম কিন্তু পজিশন মানে না, তারা কিন্তু শুধু অ্যাটাকে বিশ্বাস তারা করে। এটাকে বিশ্বাস আর তারা যে অ্যাটাকটা বিশ্বাস করে সেই অ্যাটাকটা কিন্তু তারা খুব পারফেক্টলি করতেও জানে। এবার তুই বলতেই পারিস আচ্ছা অ্যাটাক তো করছে ভাই, অ্যাটাক করতে করতে তারা গোলও খেতে পারে, গোলও কনসিড করতে পারে, করতেই পারে, কিন্তু আমাদেরকে দেখতে হবে ফ্রান্সের যে ডিফেন্স রয়েছে সেই ডিফেন্স কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্স এই মুহূর্তে। হ্যাঁ, উপমাকানো আকলুস বা লাখোয়াকে যদি আমরা ধরি বা সালিবাকে যদি ধরি, এরা কিন্তু যে ক্লাবে যে পজিশনে খেলছে ওদের থেকে বেটার কিন্তু এই মুহূর্তে কেউ নেই। সত্যি তারা কিন্তু নেই ওর উপরে তারা। তাই আমাদের বুঝতে হবে মরক্কো কার কাছে হেরেছে। মরক্কো কিন্তু কালকে মোটেও ভালো খারাপ খেলেনি, কিন্তু তাদের হারাটা ডিজার্ভিং হার। অবশ্যই। ভাই তো- একটা কথা ভাই, ম্যাচটার মধ্যে ম্যাচের মধ্যে হাল্যান্ডের গুরুত্ব প্রচন্ড হয়ে গেছে। তবে হ্যাঁ, যদি পজিশনের কথা বলতে চাস তাহলে আমার মনে হয় বাকিরা সহমত হবে কিনা জানি না, আমি ক্যাপভার দিয়ে খেলা দেখেছি। পজিশন বলতে গেলে আমি ক্যাপভার দিয়ে খেলাটাকে আর্জেন্টিনার এগেইনস্টে বুঝি। হ্যাঁ, আর্জেন্টিনার এগেইনস্টেই তো, আর্জেন্টিনার এগেইনস্ট আমি ক্যাপভার দিয়ে খেলাটাকে মনে রাখি। যে ওই যে খেলাটা, ওই খেলাটাকে যেমন অ্যাটাকও করছে, বলে যে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, সেই কথাটা কিন্তু মানে আক্ষরিক অর্থে কিন্তু ক্যাপভার দিয়ে আমাদের কিছুটা হলে বুঝিয়ে দিয়ে গেছে আজকে। না হলে কিন্তু ওই যে গেমটা, ওই যে খেলাটা, ওই ক্যাপভারদের অসাধারণ একটা অ্যাটাক, সেই অ্যাটাক কিন্তু আজকে করা খুব মুশকিল হতো আর্জেন্টিনার এগেইনস্টে। আর্জেন্টিনার কাছে কিন্তু খারাপ ডিফেন্স নেই, তারা যথেষ্ট ভালো ডিফেন্স। আর সেদিনকে আমরা এই ওয়ার্ল্ড কাপের একটা মোস্ট বিউটিফুল গোল দেখতে মোস্ট বিউটিফুল আমরা গোল দেখতেও পেয়েছি, হ্যাঁ, একদম দেখতে পেয়েছি। একটা দূর থেকে একটা ওইটাই গোল অফ দ্য টুর্নামেন্ট। আর একটা ছিল সবাই বলছে যেটা ক্যান্সেল আমরা হয়তো এক্সপেক্টই করিনি ক্যাপভারদের ওরকম গোল দেওয়ার হ্যাঁ। ক্ষমতা রাখে, কিন্তু দিয়েছে। হয়তো আর্জেন্টিনাও এক্সপেক্ট করে আর্জেন্টিনা এরকম গোল খেতে পারে তারা। মার্টিনেজের যে অত দম্ভ আগের বছর ওয়ার্ল্ড কাপ জেতবার, সেই দম্ভ কিন্তু ওই গোলটা একটা গোল ভেঙে দিয়ে গেছে আজকে, সেটা কেউ মানুক আর না মানুক। তো আমরা আজকের দিনে দেখতে পাচ্ছি কিলিয়ান এমবাপে আর মেসি অনেকটা একই জায়গায় চলছে গোল্ডেন বুটের জন্য। একদম তাই, একদম তাই। তো কেউ আমরা কাউকে ছেড়ে কথা বলছে না। শেষ অবধি আমরা কাকে দেখতে পারি যে কে লাস্ট অবধি গোল্ডেন বুটটা পাবে? তোমাদের কি মনে হয়? আমি তো বললাম ভাই, আমি তো ডান ভাই, জানি মেসি ভাঙবে ভাই,
কিন্তু এমবাপে ভেঙে দেবে ভাই। এটাতে আমি সহমত, আমি কটা সহমত। হবে? 25টা অফার তো যাবে। ভাই 25টা আর হ্যাঁ 25টা যাবে, দুজন মিলিয়ে দুজন না। মিলিয়ে, দুজন মিলিয়ে না। না না তাহলে? এক একজনের তো 18 চলছে। অল টাইমের কথা বলছিস? আমি শুধু ইংলিশ না 18 যদি চলে থাকে তাহলে 25টা তো যাবে না, 22টা তো যাবে। দুজন তো 8টা হুম, 8টা চলছে। আর একজন একটা অ্যাসিস্ট দুটো কালকে না না, দুটো। কিলিয়ান এমবাপে এগিয়ে আছে অ্যাকচুয়ালি। দুটো কি করে কত? স্টার্ট কর, স্টার্ট কর। অ্যাসিস্টের দিক থেকে কিলিয়ান এমবাপে এগিয়ে আছে। হ্যাঁ দুটো বেশি তো। হ্যাঁ ভাই এমবাপে অমানুষিক খেলছে পারে, ও বিশ্বকাপ আমি ওটাই বলছি, তোদের কি মনে হয় যে ওয়ার্ল্ড কাপ যখন শেষ হবে তখন দুজনে কত কত গোলে শেষ করতে পারে বা কত কত অ্যাসিস্টে? আমরা বলেই যাই মেনলি কত কত হতে পারে। দেখ আমি বলি তাহলে এমবাপে আর যদি ফাইনাল সে খেলে সবটা ধরে, পেনাল্টি সবকিছু ধরে, আমার আন্দাজ আর 15টা গোল সে মারবে, মানে টোটাল 7টা গোল আর মারবে সে। কিন্তু তার আগে যদি ফ্রান্স বেরিয়ে যায় তাহলে আর জানি না। ফ্রান্স বেরোবে না তার আগে ভাই। না রে ভাই, ফুটবল ইজ এ গেম ভাই, যেটা বলা যায় না কিছু। এখানে সবটাই মাঠ কথা বলবে, শেষ কথা মাঠ বলবে। ওই একটা কথা আছে না ভাই, যে তুই গোল মারলি আর গোল হলো, এই দুটোর মধ্যে একটা তফাৎ আছে। হুম, ওই তফাৎটার মধ্যে ভগবান থাকে। সেই ভগবান যদি যে ফ্রান্সের সাথে থাকে তাহলে ফ্রান্স জিতবে, হ্যাঁ ভাই যে টিমের সাথে থাকে এই সে team তো- জিতবে। এর মধ্যে আর একটা কথা আছে, আজকের দিনে অনেক ফ্যান্সরাই কিন্তু এটা বলছে যে ব্রাজিলের ব্রাজিল টিমের সাথে ফ্রান্সের তুলনা করা যেতে পারে। এটা কি তোমরা শুনো? 2002 যদি 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 জেতার নিরিখে বলতে চাই, 2002 না, যেটা 1994 থেকে যে স্কোয়াডটা খেলেছে, 1994 থেকে যে স্কোয়াডটা খেলেছে পুরোটা 2002 অবধি। হ্যাঁ ভাই হতেই পারে ভাই, অসম্ভব কিছু না। 1994 ওয়ার্ল্ড কাপ উইনার, তারপরেরটা 1998 তারা রানার্স আপ, আবার 2002 আর একটা ওয়ার্ল্ড কাপ জিতেছে। এই 4 বছরের ডিফারেন্সে, কারণ কি আমরা সেম জিনিসটা ধরছি, 18তে একবার ওরা জিতেছে, 22 রানার্স আপ, আবার এইটাতেও কিন্তু ওরা বেস্ট কন্টেন্ডার এখনো অবধি। তোদের কি মনে হয় যে দুটোকে কোথাও কি সেম রাখা যেতে পারে? যদি অ্যাচিভমেন্ট অবশ্যই রাখা যেতে পারে। হ্যাঁ, তবে ব্রাজিলের রেকর্ড ভাঙতে এখনো